স্টুডেন্টস, আজকের ক্লাসে 2024-25-এ এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্সে তোমাদের যে প্রবলেম সেট 4টি আছে সেটি সলভ করাবো। তাহলে লেটস লার্ন ইট। দেখো, প্রথম প্রশ্নে কি বলেছে, বলেছে যে 10 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত। তাহলে আমরা সূত্র কি জানি, যে মোট আধান কিউ ইকুয়াল টু এন ইন্টু ই। এনটা হচ্ছে কি মোট ইলেকট্রনের সংখ্যা, আর ইটা হচ্ছে যে ইলেকট্রনের যে আধানের যে মান। ই এর আধানের মান কত, 1. ইলেকট্রনের আধানের মান 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ওকে, তাহলে আমাকে দেখো এখানে এন বার করতে বলা আছে, কিউ টোটাল বলা আছে 10, তাহলে এন ইকুয়াল টু 10/1.602 ইন্টু 10⁻⁻19। এটা ক্যালকুলেশন করলে উত্তর আসবে 6.25 ইন্টু 10⁻9। তাহলে টোটাল যে সংখ্যা 10 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6.25 ইন্টু 10⁻19। ওকে, তোমাদের তাকিয়ে দেখো, অপশানে এটি নেই, প্রথম অপশানটি 29 আছে, ওটা 19 হবে। ওকে, তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কি বলেছে, বলেছে যে একটি আহিত ধারকে শক্তি সঞ্চিত থাকে কোথায়। বলেছে যে ধনাত্মক প্লেটে, ধনাত্মক ও ঋণাত্মক প্লেটে, প্লেট দুটির মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রে, আর প্লেট দুটির প্রান্তের চারপাশে। আহিত ধারকে সঞ্চিত যে শক্তি, এই যে এটা হচ্ছে প্লেটের একদিকে প্লাস কিউ আধান যদি ধরি, আর একদিকে থাকে সমপরিমাণ বিপরীতজাতীয় আধান, সেটা হচ্ছে মাইনাস কিউ। এদের ইলেকট্রিক ফিল্ড এভাবে কাজ করে। তো এদের মধ্যে যে সঞ্চিত শক্তি সেটা কোথায় থাকে, সেটা হচ্ছে প্লেট দুটির মধ্যবর্তী যে তড়িৎ ক্ষেত্র সেখানে সঞ্চিত থাকে। ওকে, তাহলে এটার অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, সি এরটা কি বলেছে, সরি 3-এরটা, তাহলে এটা 2। 3-এরটা বলেছে, দেখো কোন ধাতব পরিবাহীতে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বলা আছে কত, n, আর ইলেকট্রনগুলির যে বিচলন বেগ সেটা বলা আছে vd। তাহলে vd এর সাথে যে এই n এর যে সম্পর্ক, মুক্ত ইলেকট্রনের যে সংখ্যা তার যে সম্পর্ক, সেটা কি হবে। দেখো, আমরা কারেন্ট একটা সূত্র জানি, কারেন্টের সাথে যে বিচলন বেগের যে অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগ যাই বলো, তার যে সূত্র একটা ছিল কি NEAVD, এটা ছিল আমরা যখন ড্রিফট ভেলোসিটি মানে এটা যখন পড়েছিলাম বিচলন বেগ, তখন এটা আমরা পেয়েছিলাম। কি ছিল, এই ধরো একটা পরিবাহী, তার মধ্যে দিয়ে ইলেকট্রনের ফ্লো হচ্ছে এইদিকে, তার মধ্যে আমি একটা লেন্থ ধরলাম, এখান থেকে এই পর্যন্ত একটা লেন্থ ধরলাম। সেই লেন্থটা, দেখো আমরা যে বেগের সংজ্ঞা দিই, বেগের সংজ্ঞাতে কি বলে, যেটা হচ্ছে কি, সেটাও একটা দূরত্ব, একক সময়ে যে দূরত্ব যাচ্ছে তাকে আমরা বেগ বলি। তাহলে আমি ধরছি একক সময়ে যে দূরত্ব যাচ্ছে সেটুকু হচ্ছে ভিডি। তাহলে এই দূরত্বটা ইলেকট্রন একক সময়ে এখানে থেকে এই পর্যন্ত যাচ্ছে, তাহলে সেই দূরত্বটাকে আমি কি নাম দিতে পারি, ভিডি নাম দিতে পারি। আর এটার যে প্রস্থ, মানে এই যে পরিবাহীটা ধরেছি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি ধরে নিলাম এ। তাহলে এই যে এই অংশটুকুর, এই যে এই অংশটুকুর আয়তন কত হবে, এই অংশটুকু আয়তন হবে কত, ভিডি ইন্টু এ, ক্ষেত্রফল ইন্টু যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আয়তন। তাহলে এই আয়তনে ইলেকট্রনের সংখ্যা সেটা কত হবে, এন দিয়ে গুণ করে দাও, এন ইন্টু ভিডি ইন্টু এ। এবার এই যে এন সংখ্যক যে আমি ইলেকট্রন আছে, তাহলে তার মোট যে এই অংশে যে এন সংখ্যক যে ইলেকট্রন আছে তার মোট আধান কত হবে, একটা ই দিয়ে গুণ হবে, মানে এন ইন্টু ই। এটাই হচ্ছে একক সময়ে এই অংশটুকুর মধ্যে ইলেকট্রন পাস করছে এই পরিমাণ। তাহলে একক সময়ে যে পরিমাণ আধান যায় তাকে আমরা কি বলি, কারেন্ট বলি। তাহলে আই ইকুয়াল টু পেয়ে যাচ্ছিলাম কি, NEAVD। কারেন্ট এদিকে যদি ইলেকট্রনের ফ্লো হয়, কারেন্ট যাবে কোন দিকে, এই দিকে। তাহলে এটা পেয়েছিলাম। এখান থেকে দেখো বলেছে ভিডি এর সাথে এন এর কি সম্পর্ক, ভিডি ইকুয়াল টু কি লিখতে পারি, I/NEA লিখতে পারি। তাহলে ভিডি প্রপোর্শনাল টু কি পাচ্ছি, 1/n, ভিডি প্রপোর্শনাল টু পাচ্ছি 1/n। তাহলে অপশন বি হচ্ছে এটার সঠিক উত্তর।
ওকে, এবার নেক্সট 4 নম্বরটা কি বলেছে দেখো, বলেছে অসীম দীর্ঘ ঋজু পরিবাহী যার প্রবাহ মাত্রা 1, ওই পরিবাহী থেকে এক্স দূরত্বে চৌম্বক আবেশ বলা আছে 0.3 টেসলা হলে পরিবাহী থেকে 3x দূরত্বে চৌম্বক আবেশ কত? এটি অসীম দীর্ঘ ঋজু পরিবাহী, তার থেকে আমরা জানি আর দূরত্বে, এটা যদি পি পয়েন্ট হয়, এর মধ্যে কারেন্ট যাচ্ছে ধরো আই, তাহলে এই পয়েন্টে চৌম্বক আবেশ তার সূত্র কি হয়, বি ইকুয়াল টু কি হয়, মিউ 0/4 2I/r, এটা হয় সূত্র। তো এখানে দেখো কি কি মান দেওয়া আছে, বলা আছে যে এক্স দূরত্বে চৌম্বক আবেশ যখন দূরত্ব যখন এক্স, এই আর এর জায়গায় এক্স, তখন বি1 নাম দাও। তো বি1 তখন হচ্ছে কত, বি1 হচ্ছে 0.3 টি, 0.3 টেসলা ইকুয়াল টু কত, মিউ 0/4 2I, কারেন্টের মান সেম আই, যেটা 1 ধরে নিয়েছি, মান বসিয়ে দাও 1, আর এই দূরত্ব কত, আর হচ্ছে কত এক্স, তাই তো, এক্স দূরত্বে, তাহলে এটা পাচ্ছি। আর নেক্সট কি বলেছে যে 3x দূরত্বে, এটা নাম দাও b2, তাহলে মিউ 0/4 2 ইন্টু কারেন্ট কত 1, আর তাহলে 3x দূরত্বে। তো বলেছে যে b2 এর মান কত, তাহলে এটা দিয়ে এটা ভাগ করে দাও, b2/0.3 ইকুয়াল টু কি পাচ্ছি, দেখো মিউ 0/4 এটা কাটছে, তাহলে আমি পাচ্ছি 2/3x ইন্টু x বাই, এটা পাচ্ছি 2, তাহলে এটা করলে কত আসছে, b2 ইকুয়াল টু পাচ্ছি 0.3/3, এই গেল 10, তাহলে দেখো 0.1 পাচ্ছি, 0.1 টেসলা। ওকে, তাহলে এটার অপশন হয়ে যাচ্ছে এ, এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো বলেছে কোন স্থানে ভূচুম্বকত্বের উল্লম্ব উপাংশ এবং অনুভূমিক উপাংশের মান সমান হলে সেই স্থানের বিনতি কোণ কত হবে। তোমাদের যে প্রবলেম সেট 2টি ছিল, এবিটি যে প্রবলেম সেট 2, সেখানেও এরকম একটি কোশ্চেন ছিল, উল্লম্ব উপাংশ, অনুভূমিক উপাংশ, বিনতি কোণ, এসবগুলি একটু ছোট করে বুঝেছিলাম। তো এটা হচ্ছে 5এরটা। তো এখানে কি বলা আছে দেখো, যে অনুভূমিক উপাংশ আমরা কি tan থিটা ইকুয়াল টু কি জানি, v/h, মানে ছবিটা কিরকম ছিল, এই যে বিনতি কোণ মানে কি, যে ভূচৌম্বক যে ক্ষেত্র অনুভূমিকের সাথে যে কোণ তৈরি করে তাকে কি বলা হয়, তাহলে এই তাকেই বলা হয় বিনতি কোণ, তাহলে থিটা হচ্ছে বিনতি কোণ, তাহলে অনুভূমিক যে উপাংশ তাকে কি লিখতে পারবো, h হরাইজন্টাল, h cos থিটা, আর এটাকে কি লিখতে পারবো, v sin থিটা। তাহলে এখান থেকে আমরা কি পেয়েছিলাম, tan থিটা ইকুয়াল টু v/h। এখন দেখো এই যে উল্লম্ব উপাংশ আর যে হরাইজন্টাল যে কম্পোনেন্ট সেটা কি বলা আছে সমান, তাহলে আমি কি লিখতে পারবো, এটা ইকুয়াল টু 1, তাহলে tan থিটা ইকুয়াল টু 1 পাচ্ছি, তাহলে থিটা কত পাবো, 45 ডিগ্রি। তাহলে অপশন, কোন অপশনটি ঠিক হচ্ছে, তাহলে অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। ওকে, এবার নেক্সট 6 কি বলেছে, যে কোন বর্তনীতে পরিবর্তী প্রবাহ মাত্রার কম্পাঙ্ক দেওয়া আছে 50 হার্জ হলে প্রবাহ মাত্রা সেকেন্ডে কতবার শূন্য হবে। এটা করি, দেখো বলেছে, দেখো পরিবর্তী প্রবাহ মাত্রা কম্পাঙ্ক 50 হার্জ মানে কি, এটার মানে হচ্ছে যে 50 হার্জ যে কম্পাঙ্ক মানে হচ্ছে কি 1 সেকেন্ডে টোটাল পূর্ণ তরঙ্গের সংখ্যা কটা হবে, 50টি হবে। মানে আই ভার্সেস টি, এটা যদি গ্রাফটা আঁকি আমার কি হয়, এই যে সাইন ওয়েভ, দেখো এখানে থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কি পূর্ণ তরঙ্গ, ফুল সাইকেল, আবার এখানে থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কি আরেকটা সাইকেল, ফুল সাইকেল, তাহলে 1 সেকেন্ডে এইরকম টোটাল 50টি পূর্ণ তরঙ্গ কমপ্লিট হবে, ফুল সাইকেল টোটাল হবে কটা, এরকম 50টি। তাহলে দেখো যদি প্রশ্ন বলতো যে কতবার কারেন্টের ডিরেকশন কতবার চেঞ্জ হচ্ছে 1 সেকেন্ডে,
তাহলে দেখো একটা পূর্ণ তরঙ্গে কতবার চেঞ্জ হচ্ছে, দুবার চেঞ্জ হচ্ছে। তাহলে 50টি পূর্ণ তরঙ্গে কবার ডিরেকশন চেঞ্জ হবে, কারেন্টের ডিরেকশন 100 বার। কিন্তু এখানে প্রশ্ন কি বলেছে যে কতবার, দেখো কারেন্টের মানটা 0 হচ্ছে, কারেন্টের মান 0 হচ্ছে, দেখো এই একটা ওই ফুল সাইকেলে এখানে একবার 0 হচ্ছে, এখানে একবার 0 হচ্ছে একটি সাইকেলে। তাহলে আমার টোটাল যে 0 হবে কারেন্ট কতবার, 100 বার। ওকে, তাহলে এটার অপশন হবে বি, হবে সঠিক উত্তর। তাহলে কি বলেছে যে 50 হার্জ যখন কম্পাঙ্ক পরিবর্তী প্রবাহ মাত্রার কম্পাঙ্ক যখন 50 হার্জ, প্রবাহ মাত্রা সেকেন্ডে 0 হবে 100 বার। নেক্সট বলেছে দেখো স্টেপ ডাউন ট্রান্সফরমারে কোনটিকে বাড়ানো হয়। স্টেপ ডাউন ট্রান্সফরমারে দেখো, স্টেপ ডাউন ট্রান্সফরমার মানে কি, যেখানে যে ভোল্টেজটাকে, পরিবর্তী যে ভোল্টেজটাকে ডাউন করা হচ্ছে তাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ আছে যেখানে ভোল্টেজটাকে বৃদ্ধি করা হয়। তো এখানে বলা হচ্ছে কোনটিকে বাড়ানো হয়। দেখো ভোল্টেজ কি হচ্ছে, কমানো হচ্ছে, স্টেপ ডাউনে ভোল্টেজটাকে কমানো হচ্ছে। আমরা জানি কি আদর্শ যদি ট্রান্সফরমারের কথা বলি সেক্ষেত্রে পাওয়ার যেটা সেটা কি থাকে, কনজার্ভ থাকে, সংরক্ষিত থাকে। তাহলে আমরা কি লিখতে পারবো, এটা বুঝি, স্টেপ, আমরা জানি যে ট্রান্সফরমার ক্ষেত্রে আদর্শ যদি ট্রান্সফরমারের কথা বলি তাহলে আমরা কি লিখতে পারি যে পাওয়ার সেটা সংরক্ষিত থাকবে। তাহলে সেক্ষেত্রে কি হয়, ভিএস আইএস ইকুয়াল টু ভিপি আইপি, মানে যে প্রাইমারির যে পাওয়ার সেটা ইকুয়াল টু সেকেন্ডারির যে পাওয়ার তার সাথে সমান হচ্ছে। তো আমার কি করা হয়, স্টেপ ডাউন যখন করা হচ্ছে ভোল্টেজটাকে কি হচ্ছে, কমানো হচ্ছে। তাহলে ধরো আমি একটা কোনো কেসে ধরলাম যে ভোল্টেজটা তুমি আগে যা ছিল তার হাফ করা হলো, তাহলে এখন কি হলো, ভিএস কত হলো, অর্ধেক হয়ে গেল, ভিপির অর্ধেক হয়ে গেল। তাহলে দেখো তো কারেন্টের মানটা কি হচ্ছে, তাহলে এখানে ভিপি আইপি ইকুয়াল টু লিখতে পারবো ভিপি বাই 2 ইন্টু আইএস। তাহলে আইএস কি হবে, 2 আইপি। তাহলে দেখো আমি কি দেখছি, ভোল্টেজ যেখানে আমার ডাউন হচ্ছে সেক্ষেত্রে আমার কারেন্টের মান কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে এটার অপশন কি হবে, কোন অপশনটি ঠিক হবে, যে স্টেপ ডাউন ট্রান্সফরমারে কোনটিকে বাড়ানো হয়, প্রবাহ মাত্রা। তাহলে অপশন এ হচ্ছে এটার সঠিক উত্তর, প্রবাহ মাত্রাকে বৃদ্ধি করা হয়। নেক্সট বলেছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গে তড়িৎ ক্ষেত্র ই এবং চৌম্বক ক্ষেত্র বি হলে তরঙ্গের প্রবাহের অভিমুখ এর মধ্যে কোনটি হবে। আগেরটা দেখো আমরা কি জানি, ই ক্রস বি যদি করি, ই ক্রস বি থেকে যে তরঙ্গের যে অভিমুখ সেটা আমরা বের করতে পারি। আগেটা গেল 8, তাই তো, হ্যাঁ এবার 8 হবে, এটা 7। তো দেখো কি বলেছে যে আমরা জানি ই ক্রস বি যদি করি সেখানে থেকে আমার কি বের হয়, যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে ডিরেকশন অফ প্রপাগেশন কোন অভিমুখে যাচ্ছে সেটা আমরা বের করতে পারি। যেরকম হচ্ছে ধরো এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এখানে যদি এদিকে যদি ই ভেক্টরকে রাখি, এদিকে যদি বি ভেক্টরকে রাখি, তাহলে কি ই ক্রস বি করি, দেখো কর্কস্ক্রু নিয়ম যদি লাগাও তাহলে জেড বরাবর উঠছে, তাহলে তরঙ্গ যাবে কোন দিকে, জেড অ্যাক্সিস, পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর যাবে। তাহলে ই ক্রস বি হবে এটাই সঠিক উত্তর। তাহলে অপশন সি হচ্ছে এটা সঠিক উত্তর। নেক্সট বলা আছে কি 9টা, বলা হচ্ছে আলোকীয় তন্তুতে আলোক সঞ্চালনের কোন আলোকীয় ঘটনা সংযুক্ত। অপটিক্যাল ফাইবারে আমরা জানি কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, এই যে যখন এর মধ্যে দিয়ে যায় তখন আমরা কি জানি, এই যে লাইটটা এই যাচ্ছে এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, আবার এদিকে আসলো, আবার এই গেল, এইভাবেই যায়। তাহলে কি হবে, আলোক সঞ্চালনের জন্য
কোন ঘটনাটি যুক্ত? অপশন ডি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপশন ডি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কাজে লাগানো হয়। নেক্সট কি বলেছে? 10টা বলেছে অভিলক্ষের ব্যাস দ্বিগুণ করলে দূরবীক্ষণের বিশ্লেষণী ক্ষমতা কি হবে? অভিলক্ষের ব্যাস দ্বিগুণ করা হলো, তাহলে দূরবীক্ষণের বিশ্লেষণী ক্ষমতার সাথে যে ব্যাস, অভিলক্ষের যে ব্যাস, তার একটি সম্পর্ক আছে, সূত্র আছে, সেটা কি? এটা হলো 9। নেক্সট তাহলে এটা হচ্ছে 10। দেখো আমরা জানি যে বিশ্লেষণী ক্ষমতা আর ইকুয়াল টু সূত্র কি হয়? ডি বাই 1.22 ল্যামডা, এটা হয় সূত্র। তাহলে এখন কি বলা আছে দেখো, যে ব্যাসটা যেটা সেটা দ্বিগুণ করা হয়েছে, এখন আরটা 2r হয়ে গেছে, তাহলে কি হবে? যে সরি, ডিটা সেটা 2d হয়ে গেছে, তাহলে দেখো এটা কি হচ্ছে? ডিরেক্টলি প্রপোর্শনাল, তাহলে আরটাও কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। ডি দ্বিগুণ হয়েছে, তাহলে আরটা কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তাহলে অপশন হচ্ছে কি আর, এখন আর ড্যাশ যদি নাম দিই আর হয়ে যাবে এটা 2r হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। ওকে, এন্ড দেখো 1.22 এটা কি কনস্ট্যান্ট, যে তরঙ্গ দৈর্ঘ্য ফেলছে সেটা কনস্ট্যান্ট, তাহলে আর যেটা সেটা হচ্ছে কি ডি এর সাথে প্রপোর্শনাল, তাহলে ব্যাস যদি আমি দ্বিগুণ করি দূরবীক্ষণের যে বিশ্লেষণী ক্ষমতা সেটা দ্বিগুণ হয়ে যাবে, তাহলে অপশন এ হচ্ছে এটা সঠিক উত্তর। নেক্সট বলা হয়েছে কি এম ভর এবং ই গতিশক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের সংশ্লিষ্ট বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এর মধ্যে কোনটি হবে? যে ডি ব্রগলির যে তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করি, ল্যামডা ইকুয়াল টু সূত্র কি হয়? এইচ বাই পি। এখন দেখো এই জিনিসটাকে আমাকে কিসের টার্মে নিয়ে যেতে হবে? দেখো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে পিটাকে যদি এম ভর আর ই গতিশক্তি সম্পন্ন বলেছে, তাহলে এম আর ই এই ফর্মে যদি লিখতে পারি তাহলে আমি পেয়ে যাব। তাহলে এখন পি এর সাথে ই এর যে একটা সূত্র আছে সেটা কি? পি ইকুয়াল টু √2mE, এটা হয় সূত্র। ই এর সাথে পি এর যে সম্পর্ক, তাহলে ল্যামডা ইকুয়াল টু কি হয়ে যাবে? h/√2mE, এটা হবে সঠিক উত্তর, যে তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যাবে h/√2mE। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে? বলেছে যে হাইড্রোজেন পরমাণুর বামার শ্রেণীর ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে কত শক্তির প্রয়োজন? বামার শ্রেণী মানে কত? কোন কক্ষপথ? n ইকুয়াল টু হয় 2, সেখানে থেকে ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে হবে, তাহলে কত শক্তি প্রয়োজন? বিচ্ছিন্ন করে আমি নিয়ে যাচ্ছি কোথায়? ইনফাইনাইটে নিয়ে যাচ্ছি। তাহলে n1 প্রথমে আমার বামার শ্রেণী থেকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? ইনফাইনাইটে। n1 কত? প্রথমে 2, n2 কত? n2 হচ্ছে ইনফাইনাইটে নিয়ে যাওয়া হচ্ছে। তো এটা নিয়ে যেতে বলছে যে ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে কত শক্তির প্রয়োজন হয়। তাহলে ই ইকুয়াল টু সূত্র আমরা কি জানি? En, n-তম কক্ষপথের যে এনার্জি, সেই শক্তি কি শক্তির এনার্জি বা শক্তি, তার সূত্র কি হয়? -13.6/n² হয় সূত্র। তাহলে এবার এই সূত্রকে কাজে লাগিয়ে বের হয়ে যাবে। তাহলে কি করব? কোথা থেকে নিয়ে যাচ্ছি? 2 থেকে নিয়ে যাচ্ছি ইনফাইনাইট। এটাকে 2 লেখো, আর এটাকে ইনফাইনাইট লেখো। তাহলে আমার কি হবে? n যে ই ইনফাইনাইট মাইনাস ই যে 2, এটাকে আমি ধরলাম ই, তাহলে সেটা ইকুয়াল টু, এবার এই সূত্রে বসাও, -13.6 বাই কত? প্রথমে হচ্ছে n মানে ইনফাইনাইট স্কয়ার, আর মাইনাস, দেখো এখানে মাইনাস করছি, এটা যে মাইনাসটা, আবার এর আগেও একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 13.6 বাই কত? 2 স্কয়ার, মানে একেবারে 4 লিখে দাও। এখানে দেখো এই অংশটুকু কি হয়ে যাচ্ছে? 0, তাহলে 13.6 বাই 4, 4 3 12, 4 4 16, 3.4 ইলেকট্রন ভোল্ট। এই পরিমাণে তোমাকে যদি এনার্জি দাও তাহলে সেটা কি হবে? বেরিয়ে যাবে। ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে এত শক্তির প্রয়োজন, তাহলে হচ্ছে অপশন সি হচ্ছে এটা সঠিক উত্তর। আবার যদি দেখো এটা হাইড্রোজেন পরমাণুর বামার শ্রেণী, তো তোমরা যদি এই জিনিসটা মনে রাখো, হাইড্রোজেন পরমাণুর যে শক্তি স্তরগুলো, সেই প্রত্যেকটা শক্তি স্তরের এনার্জি, তার মানটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে ক্যালকুলেশন করারই দরকার নেই, ডিরেক্ট তোমরা অ্যান্সার করতে পারবে।
সেটা কি ছিল? হাইড্রোজেন পরমাণুর যে শক্তি স্তর, তার ডায়াগ্রামটা কিরকম ছিল? এটা হচ্ছে E1 যে শক্তি স্তর, মানে n ইকুয়াল টু 1 যখন, তখন আমার এনার্জি কত থাকে এই স্তরে? ভূমি স্তরের এনার্জি কত হয়? -13.6। n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু যখন 2, তখন এনার্জি কত হয়? এত ইলেকট্রন ভোল্ট, -3.4 ইলেকট্রন ভোল্ট। n ইকুয়াল টু যখন 3, কত হয়? -1.51 ইলেকট্রন ভোল্ট এই স্তরের এনার্জি। n ইকুয়াল টু যখন 4, তখন কত হয়? -0.85। আর n ইকুয়াল টু 5, এইভাবে করতে করতে উপরে উঠে যায়, ইনফাইনাইট পর্যন্ত যায়, আস্তে আস্তে এনার্জি স্তরগুলো কাছাকাছি আসতে থাকে। n ইকুয়াল টু 5, এখানে কত হয়? -0.54 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখন দেখো বলা হয়েছে কি n ইকুয়াল টু 2 থেকে ইলেকট্রনকে বের করতে হচ্ছে। n ইকুয়াল টু 2 এই স্তরের যে এনার্জি সেটা কত? -3.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে এইখান থেকে ইলেকট্রনকে বের করতে হলে তাহলে +3.4 ইলেকট্রন ভোল্ট এনার্জি দিতে হবে, তাহলে এটা বেরিয়ে যাবে। তাহলে এটা যদি মনে রাখো তাহলে ডিরেক্ট একেবারে অ্যান্সারটা বের করতে পারবে, ক্যালকুলেশন করার দরকার নেই। ওকে, এবার নেক্সট হচ্ছে কি, নেক্সট 13টা কি বলেছে? বলেছে যে গেটের পুনরাবৃত্তিমূলক ব্যবহারের দ্বারা একটি অ্যান্ড গেট তৈরি করা যায় সেটি কোনটি? অপশন এ নট, অপশন বি অর, অপশন সি ন্যান্ড, আর ডি বলেছে জর। তো দেখো ন্যান্ড গেট, এটাকে যদি দুবার ইউজ করি তাহলে আমি অ্যান্ড গেট পেয়ে যাব। ন্যান্ড গেটে কি হয়? ন্যান্ড মানে কি? অ্যান্ড প্লাস নট। তাহলে এই দিলাম ইনপুট এ বি, তাহলে এটা কি দেবে? অ্যান্ড কি দেয়? এ ইন্টু বি। আর নট এটাকে কি হবে? কমপ্লিমেন্ট করে দেবে, মানে এ বি বার। এবার আরেকটা আমি যদি ন্যান্ড গেট ইউজ করি, এটা এ বি কমপ্লিমেন্ট দিচ্ছে, তাহলে এখানে কি পাবো? দেখো y ইকুয়াল টু কত হবে? y ইকুয়াল টু দাঁড়াবে, দেখো এ বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, তারপরে তার উপরে আরেকটা কমপ্লিমেন্ট। এখন দেখো আমরা কি জানি? এ ইন্টু এ যদি করি তাহলে আমরা কি পাই? এ পাই। তাহলে এ বি কমপ্লিমেন্ট, একটা এ বি কমপ্লিমেন্ট দেবে, তার উপরে আর একটা কি আছে? আর একটা আছে কমপ্লিমেন্ট। তাহলে ডবল কমপ্লিমেন্ট থাকলে আমি আলটিমেটলি কি পেয়ে যাবো? এ বি পেয়ে যাবো, যেটা হচ্ছে কি অ্যান্ড গেটের জন্য সমীকরণ। তাহলে এই হয়ে গেল অ্যান্ড গেট। তাহলে আমি হয়ে যাচ্ছে দুটি যদি ন্যান্ড গেট ইউজ করি তাহলে অ্যান্ড গেট যেটা সেটা পেয়ে যাব। তাহলে অপশন সি হচ্ছে এটার সঠিক উত্তর। এবার নেক্সট 14 কি বলেছে? যে নিম্নলিখিত কোনটির সাহায্যে উপগ্রহ যোগাযোগ করা হয়? স্যাটেলাইটের সাহায্যে যোগাযোগ করা হয়, এর মধ্যে কোনটি? অপশন সি হবে এটি সঠিক উত্তর, স্পেস তরঙ্গ, মানে অপশন সি, স্পেস যে ওয়েভ সেটা ইউজ করা হয়। ওকে, তাহলে এই গেল হচ্ছে সেকশন 1। এবার সেকশন 2, সেকশন 2 এ তোমাদের যে গ্রুপ এ, সেকশন 2 এ গ্রুপ এ যেটা, এবার সেগুলো সলভ করব। তাহলে প্রথম প্রশ্ন তোমরা পড়ো কি আছে? দেখো প্রথম প্রশ্নে কি বলেছে? যে একটি গ্যালভানোমিটারকে কিভাবে একটি ভোল্ট মিটারে রূপান্তরিত করা যায়। ভোল্ট মিটারের সাহায্যে কি করা হয়? ভোল্ট মিটারের সাহায্যে বর্তনীতে দুটি পয়েন্টের মধ্যে কি করা হয়? ভোল্টেজ যে বিভব প্রভেদ সেটা পরিমাপ করা হয় ভোল্ট মিটারের সাহায্যে। ওকে, তাহলে বলেছে কি গ্যালভানোমিটার থেকে তুমি কিভাবে ভোল্ট মিটার পাবে। তো আমরা কি করা হয়? গ্যালভানোমিটারের সাহায্যে একটি উচ্চমানের রোধ যুক্ত করা হয়, রোধ যুক্ত করে ভোল্ট মিটারে রূপান্তরিত করা হয়। তাহলে এই যদি গ্যালভানোমিটার হয়, এর সাথে কি করা হয়? একটি উচ্চমানের রোধ যদি যুক্ত করে
গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে রূপান্তরিত করা যায়। ওকে, দেখো উচ্চমানের রোধ কেন ইউজ করি? ভোল্টমিটারের কাজ কি বললাম, কোনো সার্কিটের দুটি পয়েন্টের মধ্যে যে ভোল্টেজ সেটা মাপার জন্য, বিভব প্রভেদ পরিমাপের জন্য ইউজ করা হয়। এই তাহলে এইটা হচ্ছে কি, এটা ভোল্টমিটার। ধরো এই একটা সার্কিট, এখানে ধরো একটি বাল্ব আছে, তো এই দুটি পয়েন্টের মধ্যে আমাকে, মানে এই যে দুটি পয়েন্ট ধরো, সেখানে আমাকে কি পরিমাপ করতে হবে, যে বিভব প্রভেদ, এই দুই পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ কত সেটা পরিমাপ করতে হবে। তার জন্য কি করব, দেখো এবার এই ভোল্টমিটারটিকে, এটা ভোল্টমিটার, এই ভোল্টমিটারটিকে নিয়ে গিয়ে বসাতে হবে, প্যারালালে বসাতে হবে, সমান্তরালে এই দুটি পয়েন্টের মধ্যে ধরো মাপতে হবে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে ভোল্টমিটারটা, একে প্যারালালে সেট করা হয়। প্যারালালে কেন সেট করা হয়, আর উচ্চ মানের রোধ কেন নেওয়া হচ্ছে, দেখো এখানে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্ট যেন এর মধ্যে দিয়ে ফ্লো না করে, সেই জন্য ভোল্টমিটারের যে রোধ সেটাকে প্রায় অসীম নেওয়া হয়, যেন পুরো যে কারেন্টটা আছে সেটা যেন এর মধ্যে দিয়ে ফ্লো করে বেরিয়ে যায়, এর মধ্যে দিয়ে যেন ফ্লো করে, এর মধ্যে দিয়ে কারেন্টের মানটা, কারেন্ট যেন এর মধ্যে দিয়ে প্রায় যেন না আসে, সেই জন্য ভোল্টমিটারের রোধটাকে উচ্চ মানের নেওয়া হয়। ওকে, এবার নেক্সট কি বলেছে, যে সাইক্লোট্রন যন্ত্রে নিউট্রন কি ত্বরান্বিত হবে? ওর না, সাইক্লোট্রনে শুধুমাত্র কাকে ত্বরান্বিত করা হয়, সাইক্লোট্রনে একমাত্র যে পজিটিভ আয়ন He++, মানে যে আলফা কণা, এইসব যে কণাগুলি সেইগুলোকে একমাত্র ত্বরান্বিত করা হয়, মানে পজিটিভ আয়নকে ত্বরান্বিত করা হয়। নিউট্রনের কি কোনো আধান নেই। সাইক্লোট্রনে কিন্তু ইলেকট্রন, তাকেও কিন্তু ত্বরান্বিত করা যায় না। তো দেখো কি হয়, সাইক্লোট্রনে আমরা কি জানি, এরকম দুটি ডি শেপ থাকে, যেখানে এখানে একটা সোর্স থেকে এই যে পজিটিভ আধান সেটাকে প্রবেশ করানো হয়। তো যখন এখানে এটাকে যখন বের হচ্ছে, যে পজিটিভ যে আয়নটা বের হচ্ছে, তখন ধরো এই ডি যেটা, আর এদিকে ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র এরকম নিচ থেকে, মানে এরকম ভাবে কাজ করে। এই ধরো দুটো ডি আছে, চৌম্বক ক্ষেত্র এইভাবে কাজ করে, মানে পারপেন্ডিকুলার ডিরেকশনে। তো এখানে সোর্স থেকে ওই যে পজিটিভ যে আয়ন সেটাকে বের করা হয়। তো বের করে যখন এটাকে ধরো প্রথমে এটা নেগেটিভ করা হয়, তাহলে কি হবে, এই পজিটিভ আধান এই নেগেটিভের আকর্ষণে এইদিকে যাবে, যেই এটা অর্ধেক কমপ্লিট হবে, অর্ধবৃত্তাকার যে পথ সেটা কমপ্লিট হবে, তারপরে এটা প্রথমে নেগেটিভ ছিল, এবার এই নেগেটিভ হয়ে গেল, এটা পজিটিভ আয়ন, তাহলে এর আকর্ষণে এইদিকে চলে আসলো, এইভাবে ঘুরতে শুরু করে, তারপরে নেক্সট এ আবার নেগেটিভ হয়, আবার এইভাবে, তো এইভাবে বড় কক্ষপথে ঘুরতে ঘুরতে আলটিমেটলি এখানে দিয়ে বেরিয়ে আসে, এভাবে এটাকে কাজে লাগানো হয়। তো নিউট্রনের তো কোনো আধান নেই, তাহলে এটা সাইক্লোট্রনের এটাকে ত্বরান্বিত করা যাবে না। ওকে, তাহলে এই গেল হচ্ছে, তাহলে নিউট্রনকে কেন ত্বরান্বিত করা গেল না, তাহলে নিউট্রনের যেহেতু কোনো আধান নেই সেই জন্য একে ত্বরান্বিত করা যাচ্ছে না। এবার দুয়েরটা কি বলেছে দেখো, ফ্লেমিং এর ডানহস্ত নিয়মটি কি নামে পরিচিত? ফ্লেমিং এর ডানহস্ত যে নিয়মটি সেটা হচ্ছে যে ডাইনামো নিয়ম নামে পরিচিত। তো বামহস্ত যে নিয়মটি সেটা কি, সেটি হচ্ছে মোটর নিয়ম নামে পরিচিত, আর ফ্লেমিং এর ডানহস্ত যে নিয়মটি এটা হচ্ছে ডায়নামো নিয়ম নামে পরিচিত। এটা ডান হস্ত, ওকে, ফ্লেমিং এর, আর বাম হস্তটা কি বলে, মোটর নিয়ম। তো ডান হস্ত নিয়ম কি বলে, এই যে তর্জনী, মধ্যমা আর যে বৃদ্ধাঙ্গুষ্ঠ সেটাকে যদি আমরা পরস্পরের সাথে সমকোণে রাখি, তাহলে তর্জনী সেটা কি দেয়, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন, এই যে মধ্যমা সেটা হচ্ছে কি দেয়, পরিবাহীর যে গতির অভিমুখ দেয়, তাহলে এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠ বা যে বুড়ো আঙুল সেটা দেয় হচ্ছে কি কারেন্ট বা তড়িতের যে প্রবাহের যে ডিরেকশন সেটা দেয়। তো ডায়নামো মানে হচ্ছে কি, এই যে জেনারেটর, বিয়ে বাড়িতে তোমরা দেখেছো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চালানো হয়, তো সেখানে কি করা হয়, ডায়নামোতে আমার তৈরি করা হয় কি, কারেন্ট তৈরি হয়, যে তেল তেল থাকে, সেখানে যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি তৈরি করা হয় এই ডায়নামোতে। আর মোটরে কি করা হয়, মোটরে তড়িৎ শক্তিকে কাজে লাগিয়ে
যান্ত্রিক শক্তি তৈরি করা হয়। ক্লিয়ার? তাহলে এই যে আমাদের মিক্সার গ্রাইন্ডার যেটা ঘুরছে, সেখানে কি হয়, কারেন্ট সুইচ দিচ্ছি, কারেন্ট আসছে, তার জন্য ওটা ঘুরছে। মিক্সার গ্রাইন্ডারের যে মধ্যে যে এটা আছে কাঁটাটা, যেটা ঘুরছে, তাহলে সেখানে আমি কি করছি, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে মোটরে। আর ডায়নামোতে কি হচ্ছে, আমি যে বিয়ে বাড়িতে যে এই যে জেনারেটর গুলো দেখি, সেখানে আমি কি প্যান্ডেলে প্যান্ডেলে কারেন্ট দরকার, সেখানে আমি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হচ্ছে তড়িৎ শক্তিতে। ওকে, তাহলে এই হচ্ছে, তাহলে ফ্লেমিং এর ডান হস্ত নিয়মকে বলা হয় ডায়নামো নিয়ম। এবার দেখো নেক্সট প্রশ্নে বলেছে কোন দর্পণটির দৃশ্যমান ক্ষেত্র সর্বোচ্চ। দৃশ্যমান ক্ষেত্র সর্বোচ্চ হয় উত্তল দর্পণের ক্ষেত্রে। কারণ কি? কারণ হচ্ছে দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা জানি কি, বস্তুর যে হাইট তার তুলনায় প্রতিবিম্বের যে হাইট সেটা ছোট হয়। কিন্তু আমি যদি এখন সমতল দর্পণের কথা বলি, সমতল দর্পণের ক্ষেত্রে আমরা জানি কি, যে বস্তুর সাইজ আর প্রতিবিম্বের সাইজ সমান হয়, সঙ্গে বস্তু দূরত্ব, যে মিরর থেকে বস্তু দূরত্ব, সেটা ইকুয়াল হয় মিরর থেকে প্রতিবিম্ব দূরত্ব। ওকে, এখন যদি গাড়ির যে রিয়ার ভিউ যে মিররটা থাকে, সেখানে যদি আমি দেখো সমতল দর্পণ নিই, সেখানে ধরো এই রিয়ার ভিউ, এখানে ধরো আমি যদি সমতল দর্পণ নিই, এই দর্পণটা ধরো সমতল দর্পণ, তাহলে এই যে তোমার ধরো এবার পিছনে একটা গাড়ি আছে, এই পিছনে একটা গাড়ি আছে, তাহলে আমি এর যে প্রপার্টি সেটা কি বললাম, সেটা বলছে যে বস্তুর আকারের সমান আকারের তৈরি হবে যে প্রতিবিম্ব, সঙ্গে কি হবে, যে যে দূরত্বে এটা থাকবে সেই দূরত্বেই এই প্রতিবিম্বটা তৈরি হবে। তাহলে এটাও কি হবে, এই সেম আকারের তৈরি হবে প্রতিবিম্ব। এখন যদি দেখো এই সমতল দর্পণের পরিবর্তে আমি যদি এটাকে যদি উত্তল দর্পণ নিই, এটা হচ্ছে কি সমতল দর্পণ, উত্তল দর্পণ নিই, তাহলে কি হবে, এর প্রপার্টি কি বললাম, বস্তুর আকারের তুলনায় প্রতিবিম্বের আকার ছোট হয়। তাহলে এখন এখানে কি হবে, এই যে গাড়িটা আছে তার প্রতিবিম্বের আকারটা এখানে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে আমার কি হবে, এই গাড়ির আশেপাশে আরও যেসব গাড়িগুলো আছে সেগুলোকে এবার আমি দেখতে পাবো এর মধ্যে, এই মিররের মধ্যে দিয়ে, উত্তল যে দর্পণের মধ্যে দিয়ে এবার আমি আরও দেখতে পাবো। তাহলে আমি কি দেখছি, যে এরিয়া যে পরিমাণ আমাদের যে দেখছি, যে এরিয়া তার পরিমাণটা বেড়ে যাচ্ছে, মানে ফিল্ড অফ ভিউ তার পরিমাণটা বেড়ে যাচ্ছে। তার মানে যেটাকে বলা হচ্ছে কি, যে দৃশ্যমান ক্ষেত্র সেটা বাড়ছে। সেই জন্য কী করা হয়, গাড়ির যে কাঁচ, যে রিয়ার ভিউ, সেই মিররটা কী নেওয়া হয়, উত্তল দর্পণ নেওয়া হয়, যাতে আমি পিছনে যে কত সংখ্যক গাড়ি আসছে বেশি পরিমাণে সেই সংখ্যাটা যেন দেখতে পাই, তাহলে আমার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কমে যাবে। সেই জন্য করা হয় কি, গাড়িতে এই অ্যাক্সিডেন্ট এগুলি এড়ানোর জন্য উত্তল দর্পণ ইউজ করা হয়। তাহলে কি হলো এটার উত্তর, কোন দর্পণটির দৃশ্যমান ক্ষেত্র সর্বোচ্চ, উত্তল দর্পণের দৃশ্যমান ক্ষেত্র সর্বোচ্চ। ওকে, এবার নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, একটি লেন্সকে কাচের মধ্যে রাখলে এর ফোকাস দৈর্ঘ্য কত হবে। দেখো একটা লেন্স, সেটা কি দিয়ে তৈরি হয়, লেন্স কাচেরই তৈরি হয়। এখন যদি সেই সেম যে মিউ, সেই সেম প্রতিসারঙ্কের যদি কাচের মধ্যেই যদি রাখি, তাহলে ফোকাস দৈর্ঘ্য কি হবে, সেটা হবে ফোকাস দৈর্ঘ্য হবে অসীমে ফোকাস বিন্দু যেটা, সেটা পাবো। কেন, সেটা কীরকম, এটা হচ্ছে পরের নেক্সট কোয়েশ্চেন, কত নম্বর, এটা হচ্ছে অথবা 3-এর যে অথবা। দেখো কারণ কি, আমি যদি ধরো একটা উত্তল লেন্স যদি নিই, উত্তল লেন্স সেটাকে আমি কতগুলি ত্রিভুজের এরকম সমন্বয় ধরে নিতে পারি। এখন এটা হচ্ছে কি, এই লেন্সটা হচ্ছে কাঁচের তৈরি, আর এখানে কি আছে, এয়ার আছে, এখানেও এয়ার আছে, তো এটা হচ্ছে কি গ্লাস। তাহলে এর দেখো যে মিউ, সেটার মান বেশি, এয়ারের থেকে এর মিউ এর মান বেশি। সেই জন্য কী হয়, এই যে লাইটটা যাচ্ছে সেটা কি হয়, এখানে যদি আমার যে অভিলম্ব হয়, অভিলম্ব থেকে দূরে সরে যায়, দিয়ে এর ক্ষেত্রে কি হয়, এরকম গিয়ে কনভার্জ যে রশ্মিতে পরিণত হয়।
তাহলে কিন্তু আমি তাহলে কি দেখছি, মিউ যদি চেঞ্জ হচ্ছে তাহলে গিয়ে আমি এখান থেকে এই যে দূরত্বটা আমি পাচ্ছি এটাকে বলা হচ্ছে কি ফোকাস দূরত্ব। এখন যদি আমি এই যে কাঁচের তৈরি লেন্সটাকে যদি কাঁচের মধ্যেই বসাই, তাহলে এই যে বেন্ডিংটা হচ্ছে, এই যে বেন্ডিংটা হচ্ছে অভিলম্ব থেকে এই যে দূরে সরে গেলো, এই বেন্ডিংটা হচ্ছে, তাহলে কি এই বেন্ডিংটা আর পাবো? কারণ মিডিয়াম তো, মিউ তো সেমই থাকছে, তাহলে এই বেন্ডিংটা পাবো না। এই তাহলে লাইটটা আসছে, তাহলে কোনো বাঁক হবে না, তাহলে এই চলবে, এইভাবেই চলবে। ওকে, তাহলে ইনফাইনাইটে গিয়ে কোথাও গিয়ে মিলবে। তাহলে আমি এটা কি বলতে পারি, উত্তর তাহলে হবে কি, একটি লেন্সকে কাঁচের মধ্যে রাখলে এর ফোকাস দৈর্ঘ্য অসীমে হবে। ওকে, এবার 4 বলেছে কি ফার্মি এনার্জি স্তর, সেটা কি ফার্মি এনার্জি স্তর, এটার সংজ্ঞা, ফার্মি এনার্জি স্তর হচ্ছে এটা এমন একটি এনার্জি স্তর, ফার্মি শক্তি স্তর। দেখো আমরা কি জানি, এই হচ্ছে কি থাকে, দুটো পটি থাকে, এনার্জি ব্যান্ড থাকে, এই নিচেরটাকে কি বলা হয় ভ্যালেন্স ব্যান্ড, বা এটাকে বলা হয় যোজ্যতা পটি, আর এটাকে কি বলা হয় পরিবহন পটি, তাই তো? তাহলে এই যে ফার্মি শক্তি স্তর সেটার কথা বলা হচ্ছে, ফার্মি শক্তি স্তর হচ্ছে এই যোজ্যতা পটি আর পরিবহন পটির মধ্যে থাকা এমন একটি পটি যেটা যেখানে হয় কি আমার যে এই যে সংখ্যাগুরু যে আধান বাহক, যদি এন টাইপের ক্ষেত্রে বলি, এন টাইপের সংখ্যাগুরু আধান বাহক কি হয়, ইলেকট্রন হয়, আর পি টাইপের ক্ষেত্রে হোল হয়। এই সংখ্যাগুরু আধান বাহকের 50% আধান থাকে ওই এনার্জি স্তরে, এই ফার্মি শক্তি স্তরে। ওকে, তাহলে সংজ্ঞাটা কি হচ্ছে, এই ফার্মি শক্তি স্তর হচ্ছে কার মধ্যে, যোজ্যতা পটি আর পরিবহন পটি, যোজ্যতা পটি ও পরিবহন পটির মধ্যে থাকা এমন একটি শক্তি স্তর যেখানে কি হয়, মোট যে কি সংখ্যাগুরু যে আধান বাহক, সংখ্যাগুরু আধান বাহকের 50% আধান বাহক থাকে। ওকে, তাহলে এটাই হচ্ছে কি ফার্মি শক্তি স্তর, যেখানে মোট যে সংখ্যাগুরু আধান বাহকের 50% আধান বাহক থাকে। ওকে, তাহলে এই গেল হচ্ছে কি ফার্মি শক্তি স্তর। তাহলে এবার নেক্সট প্রশ্নে কি বলেছে, অথবা এর সাথে একটা আছে, এর সাথে 4-এর অরে কি বলেছে যে ন্যান্ড গেটের যে বুলিয়ান প্রকাশক সমীকরণটি লেখো। ওই যে একটু আগেই তো করলাম, ন্যান্ড গেট মানে কি একটা অ্যান্ড আর একটা নট থাকে, তাহলে এখানে কি ইনপুট যদি এ বি দিই তাহলে এটা কি দেবে, এ বি তার কমপ্লিমেন্ট। ওকে, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হয়, এ বি তার কমপ্লিমেন্ট। তাহলে এটাই হচ্ছে কি বুলিয়ান প্রকাশক যে সমীকরণ। ওকে, তাহলে আজকের এটা ছিল লাস্ট প্রশ্ন। তাহলে আজকে যেটা আমরা করলাম সেট 4 মানে SC49 এটা পড়লাম। ওকে, তাহলে নেক্সট যে সেটটা আছে এরপরে নেক্সট সেটটা করব। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।